এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং আরও একজন যুক্ত রয়েছেন, উনি হচ্ছেন রাশেদ খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই রাশেদ খান, একটু আপনার কাছে আসতে চাই, একটু নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাই। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, গণ অধিকার পরিষদের প্রস্তুতি কেমন? এত বড় বড় রাজনৈতিক দল যেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, সেখানে গণ অধিকার পরিষদ আসলে কিভাবে তাদের পরিকল্পনাটা সাজাচ্ছে, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? ধন্যবাদ। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে ঝিনাইদহ ২ আসনে অবস্থান করছি। আজকে সকাল ৭:৩০ থেকে গণসংযোগ করেছি। ঠিক এইভাবেই আমার দিনগুলো অতিবাহিত হচ্ছে। আমার যে লক্ষ্য সেটি হলো, আমি মানুষের কাছে গিয়েছি। মানুষ আমার কাছে যে সমস্যার কথাগুলো বলছে তার মধ্যে অন্যতম রাস্তাঘাটের সমস্যা। অর্থাৎ গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় রাস্তাঘাটের যে অবস্থা, ধুলা-বালি। আমি নিজে রাস্তাগুলো দিয়ে আমি গিয়েছি এবং আমার নিজেরও খারাপ লেগেছে যে ১৬ বছরে উন্নয়নের নামে যে ধরনের লুটপাট করা হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং মানুষের আরো যে প্রত্যাশা সেটি হলো যে আ স্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এছাড়া কৃষির উন্নয়ন। দেখেন এই মুহূর্তে কৃষকরা তারা আমাকে যেটি জানিয়েছে যে সার এবং বীজের দাম এগুলো আসলে সিন্ডিকেট করে এই দামগুলো বাড়ানো হচ্ছে। এমনকি টাকা থাকলেও সার এবং বীজ পাওয়া যাচ্ছে না। সেই কথাগুলোও কিন্তু ঝিনাইদহ ২ আসনের মানুষ আমাকে জানিয়েছে এবং এখানে আরেকটি বড় প্রবলেম সেটি হলো আ যারা ডামি নির্বাচন করেছে, আওয়ামী লীগের পদ-পদবিতে ছিল, তারা বিভিন্ন দলকে, বিভিন্ন দলের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে এক প্রকার কিনে ফেলার চেষ্টা করে। যে কারণে যেটি হচ্ছে যে এইখানে আসলে ওই ধরনের আ গণমানুষের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু মানুষ করতে পারছে না। বিশেষ করে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই ব্যবস্থা কিন্তু অনেকটা নাই। এর আগে যেটি হয়েছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের যারা ডামি প্রার্থী ছিল, যারা দলীয় প্রার্থী ছিল, তারা মানুষকে ২ কেজি মাংস, ১০ কেজি চাল, কাউকে বা ৳১,০০০, এই যে টাকা পয়সার রাজনীতি, কালো টাকার রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, এটা কিন্তু আমাদের ২ আসনে ব্যাপকভাবে রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মতন একজন তরুণ প্রার্থীর জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি মানুষের কাছে যাচ্ছি, পথসভা করছি, মানুষকে বুঝাচ্ছি। বিশেষ করে এই যে কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু বলা যায় যে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে এককভাবেই সংগ্রাম করতে হচ্ছে। এখানে অন্যান্য দল যারা রয়েছে, আমি তাদের নাম বলব না, তারা কেউ কিন্তু ওই কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি প্লাস যারা আসলে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলছে না। সে জায়গায় আমার সংগ্রামটা আসলে মনে হয় এককভাবেই করতে হচ্ছে। তারপরেও আমি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ সমাজের, শিক্ষিত সমাজের, কৃষক, শ্রমিক সমাজের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। জি, যেহেতু আমি বেশ জাতীয় পর্যায়ে চ্যালেঞ্জিং মনে রাজনীতি হচ্ছে করি। আসলে। মানে আপনি বেশ কি বলবো যে অনেক প্রতিকূলতার সাথে হচ্ছে আপনাকে কাজ করতে হচ্ছে, আপনি সেটাই বলতে চাচ্ছেন। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমি একটু তার কাছে যেতে চাই। আমাদের কাছে জাহিদুজ্জামান মোনা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু আমি জানতে চাই যে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে একটু জানতে চাই যে সেই আসনটির আসলে কি অবস্থা, তারপরে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। দুঃখিত, সংযোগটি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাশেদ খান, আবারও আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি তো আপনার আসনের কথা বলছিলেন এবং বিভিন্ন রকম চ্যালেঞ্জের কথা বলছিলেন। আমি সামগ্রিকভাবে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশে যে অবস্থান, আপনাদের নেতাকর্মীরা যেসব কাজ করছেন, সেসব বিষয়ে একটু বলবেন যে সেই ক্ষেত্রে আসলে গণ অধিকার পরিষদের অবস্থানটা কীরকম? দেখেন, বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু গণ অধিকার পরিষদ তৈরি করেছে। ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম। আমি ১৫ দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমাদের সংগ্রাম সম্পর্কে দেশের মানুষ জানে। বিশেষ করে যারা খবর দেখে, যারা ফেসবুক বা ইউটিউব যারা ভিডিও দেখে, তারা কিন্তু আমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানে এবং আমি ঝিনাইদহ ২ আসনে গণসংযোগ করতে গিয়ে দেখছি যে মানুষের মাঝে আমাদেরকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা রয়েছে এবং মানুষ এইবার পরিবর্তন চায়। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের রাজনীতি, এই রাজনীতিতে মানুষ চাঁদাবাজির রাজনীতি, দুর্নীতির রাজনীতি, ঘুষ বাণিজ্যের রাজনীতি, কমিশন বাণিজ্যের রাজনীতি, এই রাজনীতি মানুষ এখন আর দেখতে চায় না। মানুষ এখন ক্লিন ইমেজের প্রার্থীদেরকে চায়। ঠিক একইভাবে আমরা ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছি।
করেছি, আরো শীঘ্রই আরো 100 আসনে প্রার্থী ঘোষণা করব। আমাদের প্রার্থীরা গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় কাজ করছে। আমি নিজেও ঝিনাইদহ 2 আসনের পাড়া থেকে মহল্লা প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি। আমি মানুষের ডোর টু ডোর যাচ্ছি। মানুষের ব্যাপক ভালোবাসা রয়েছে, বিশেষ করে যেহেতু আমরা ক্লিন ইমেজের। দেখেন, আমি 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি, এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ 1 টাকার দুর্নীতির অভিযোগ দিতে জি। পারবে না। আমার বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবে না। আমার বিরুদ্ধে কেউ কমিশন বাণিজ্যের অভিযোগ দিতে পারবে না, টেন্ডার বাণিজ্যের অভিযোগ দিতে পারবে না। অর্থাৎ আমি মানুষের কাছে গিয়ে মানুষের কথাগুলো এইভাবে বলতে পারছি যে আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, তাহলে আমি নিজে চাঁদাবাজি করতে দিব না, চাঁদাবাজি হতে দিব না, আমি অন্যায় করব না, আমি অন্যায় হতে দিব না। জি, অর্থাৎ এই কথাগুলো আমি সর্বোচ্চটুকু বলতে দিয়ে পারছি। চেষ্টা করছেন এবং আপনার যে সততা রয়েছে সেটিও আসলে আপনি কাজে লাগিয়ে বলছেন আর কি মানুষের কাছে যে আপনার আপনার সততার বিষয়টি। আমাদের সাথে জাহিদুজ্জামান মোনা রয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপির আসলে এই মুহূর্তে আপনার আসনে প্রস্তুতি কীরকম নির্বাচনকে ঘিরে? জাহিদুজ্জামান মোনা, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে একটু আপনার ফোন যদি মিউট করা থাকে তাহলে সেটি একটু আনমিউট করতে হবে। আমি আপনার কথা শুনতে পারছি না। আপনি একটু ফোনটি কি আনমিউট করতে পারেন? জি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আমার প্রশ্নটি কি আপনি শুনতে পেরেছেন? আমি একটু আবারও প্রশ্নটি করতে চাই যে আর একবার একটু রিপিট করেন। জি, নিশ্চয়ই। আপনার ওই আসনটিতে আসলে বিএনপির কি অবস্থা? জামায়াত ইসলামী আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে। বিএনপি আসলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? আপনাদের প্রস্তুতি কিরকম? ঝিনাইদহ নির্বাচনী এলাকার 2, এটা বিএনপির সিট বা আগাগোড়ায় বিএনপির সিট হিসেবেই এটা পরিচিত। সেই হিসেবে আমাদের সাংগঠনিক অবস্থা এখানে ভালো এবং আমরা 100% প্রস্তুতি নিয়ে আছি। যেহেতু আমাদের এই সিটের ক্যান্ডিডেট এখনো ডিক্লেয়ার হয়নি, সেই ক্ষেত্রে আমরা সর্বময় প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি ধানের শীষের পক্ষে। আচ্ছা, ধানের শীষের পক্ষে আপনারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একটু জানতে চাই যে আপনাদের যে বিভিন্ন দফাগুলো রয়েছে সেই দফাগুলো কি 31 দফা রয়েছে, আপনি সেগুলো কি মানুষের মধ্যে পৌঁছিয়ে দিচ্ছেন আপনারা? অবশ্যই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং হচ্ছে এখন, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং হচ্ছে এবং সেই মিটিং গুলোই আমরা আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান যে 31 দফা আমাদের মাঝে জনসাধারণের মাঝে দিয়েছে, সেই 31 দফা আমরা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমাদের এটা অব্যাহত আছে। আচ্ছা, তারেক রহমান তো আসছেন, সেই ক্ষেত্রে আসলে আমি যদি বলি যে ঝিনাইদহবাসী আসলে কিভাবে এই বিষয়টাকে দেখছেন, কিভাবে উদযাপন করবেন? অনেকদিন পর নেতা দেশে আসছেন, আপনাদের নেতা। একটু অনুভূতি জানতে চাই আর কি, সামগ্রিকভাবে আপনাদের ব্যবস্থাপনা, আপনাদের প্রস্তুতি কিরকম? আমাদের নেতা আবার যেহেতু 25 তারিখে আমার দেশে আসবে, সেই ক্ষেত্রে আমরা আজকে জেলা বিএনপির মিটিং ডেকেছি বিকাল 3টায়। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা রাশেদ খানে আবারও একটু আপনার কাছে আসতে চাই। রাশেদ খান, আপনার কাছে আমার কাছে শেষ প্রশ্ন, সেটি হলো যে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচনে আসবেন নাকি হচ্ছে এককভাবে গণ অধিকার পরিষদ সারা দেশে প্রার্থী দেবে? মানা ভাই একটু মিউট করলে ভালো হয়। তো আমি যে কথা বলছিলাম, দেখেন, বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একসাথে নির্বাচন করার ব্যাপারেও আলোচনা চলছে। আগামীকাল বিএনপির মহাসচিব সহ যারা লিয়াজু কমিটিতে ছিলেন, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, তাদের সাথে আমাদের বৈঠক আছে। আজকেও যারা যুগপৎ আন্দোলনের অন্যান্য সারথী, তাদের সাথে বৈঠক হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কেউ এককভাবে নির্বাচন করেনি, বিশেষ করে বড় দলগুলো। হ্যাঁ, হয়তো ছোট দুই একটা দল করতে পারে। যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, শেখ হাসিনার পতন ঘটিয়েছি, 31 দফা, এটা তো বিএনপির এক দফা না। এই দফা আমরা সবাই মিলে তৈরি করেছি। এখানে জাতীয় সরকারের কথা বলা আছে, সেই জাতীয় সরকারের ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এখন যদি ওই ধরনের সমঝোতা বিএনপির সাথে হয়, সেক্ষেত্রে জোটবদ্ধভাবে নির্বাচন হতে পারে।
বাট এখনো পর্যন্ত কোনো কিছুই আসলে চূড়ান্ত নয়। এই 2 আসনে কিন্তু এখনো পর্যন্ত বিএনপি কোনো 2 দফায় যে প্রার্থী ঘোষণা করেছে সেখানে কোনো প্রার্থী ঘোষণা করে নাই। তো সেক্ষেত্রে যদি বিএনপির সাথে আমাদের জোট হয়, আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হয়, সেক্ষেত্রে আমি 2 আসনে ইলেকশন করার ব্যাপারে আমার প্রস্তুতি রয়েছে। সেটি জোটের মাধ্যমে হলেও প্রস্তুতি রয়েছে, আর এককভাবে হলেও প্রস্তুতি রয়েছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথাগুলো শুনছি। তবে আমার সব থেকে বড় যে চ্যালেঞ্জ, আমি বলেছি যে আমি যারা ফ্যাসিবাদের দোসর এবং একই সাথে ওই যে মাংস, টাকা এবং ত্রাণের রাজনীতি, এর বিরুদ্ধে কিন্তু এককভাবে আমাকেই বলা যায় মানুষকে সচেতন করতে হচ্ছে। অন্য কোনো দল কিন্তু এই বিষয়ে কথা বলছে না। চাঁদাবাজি, দুর্নীতি, মাদক এবং অন্যায় অপরাধ, সমাজে যে ধরনের অপসংস্কৃতি রয়েছে, এই বিষয়ে কিন্তু অন্য দলগুলো কোনো ধরনের ক্যাম্পেইন করতেছে না। অর্থাৎ তারা মনে করছে যে আমরা ভোট পাবো, জনগণ ভোট দেবে আর সংসদে চলে যাব। দেখেন, এটা খুব এত সহজ না। গণ অভ্যুত্থানের পরে রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে। এখন কিন্তু মানুষ কিন্তু তারুণ্য জি, নির্ভর রাজনীতি ভোটের করতে চায়। রাজনীতিতে মানুষ আসলে নানা রকম সমীকরণ রয়েছে। আপনাদের পরিকল্পনা শুনলাম, দেশব্যাপী আপনাদের পরিকল্পনা এবং আপনার আসনে আপনি যে পরিকল্পনার কথা বললেন সবগুলো আসলে জানা হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সেই সাথে আপনাকে আমাদের ধন্যবাদ। আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তাকে ধন্যবাদ। সম্ভবত আমরা বিশেষ কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ওনাকে পাইনি। দুজনকেই আপনাদের ধন্যবাদ।